আমি দেখছিলাম যে কেউ একজন জাতির পিতা হওয়ার চেষ্টা করছে এবং গলা প্রচন্ড ফুলায়ে সে দৃঢ় হয়ে বলার চেষ্টা করছে, সবাই এখনই নেমে পড়েন, হ্যাঁ এখনই লড়াই করতে হবে, সব বের হয়ে আসেন। তো আমি দেখলাম আর কি বিষয়টা, যে সে নিজেকে ইতিহাসের একটা অংশ বানাতে যাচ্ছে, সে একটা ইতিহাস গড়াতে চায়। তো এটাই আর কি আমাদের 24-এর গণ অভ্যুত্থানের সময়ে পিনাকি ভট্টাচার্য গণ অভ্যুত্থানের বিরোধিতা করেছিল যে এটা একটা পাতানো ফাঁদ, সেটা বিরোধিতা করার বিষয়ে আপনারা সবাই জানেন, এবং সে ভোটও করেছিল। এবং অদ্ভুত হলো তার যারা ফলোয়ার তারা তার পক্ষেই রায় দিয়েছিল। অর্থাৎ পিনাকি ভট্টাচার্য যেরকম অনুমান করতে পারে না এটা একটা গণ অভ্যুত্থান হবে, তার অনুসারী যারা মাথায় গবর ভর্তি তারাও এটাই অনুমান করেছিল এই গণ অভ্যুত্থান হবে না। কিন্তু তাদের সাথে আমাদের পার্থক্য হলো আমরা আত্মবিশ্বাসী ছিলাম যে গণ অভ্যুত্থান হবে এবং আমরা লড়াই করবো ও বিজয়ী হবো। তো ঠিক একইভাবে গতকাল রাতেও পিনাকি ভট্টাচার্য ডাক দিয়েছে। এই দেশের কোনো মানুষ প্রয়োজন মনে করেনি তার কথায় সাড়া দেওয়া, এবং তারা কেউ নেমে আসেনি। তবে আরেকটা ভিডিওতে দেখলাম একজন দেখিয়েছেন কিছু কুকুর ঘেউ ঘেউ করছে, কুকুররা নেমে পড়েছে। তো এদেশের মানুষ আর পিনাকি ভট্টাচার্যের ভাষা বুঝবে না, কুকুররা তার ভাষা বুঝবে, যে কারণে কুকুর ঘেউ ঘেউ করছে। তো স্যার বলছিলেন যে এদেশ যদি এই মুহূর্তে অস্থিতিশীল হয় তাহলে কার লাভ হয়, তাই না? কার লাভ, কে লাভবান হয়, এখান থেকে কিন্তু বিবেচনা করতে হবে যে অস্থিতিশীল হলে কার লাভ। ধরুন আগামীকালকে এদেশের নাগরিকদের 10,000 মানুষ পিনাকি ভট্টাচার্যের ডাকে নেমে আসলো, ঠিক একইভাবে আরো 10,000 মানুষ তার ডাকের বিরুদ্ধে নামবে। তারা মনে করলো তার ডাকের বিরুদ্ধে, তার ডাকে প্রোগ্রাম হওয়া উচিত না, আলটিমেটলি কি হবে, কি হতো, তাই না? ওই যে আমরা একটা গল্প শুনছিলাম, একটা সেই শকুন ছানার গল্প। শকুন ছানা মানুষের মাংস খাবে, তার খুব ইচ্ছা, তার বাবাকে বলেছে মানুষের মাংস এনে দাও। এখন মানুষের মাংস ওইভাবে প্রথমে নিয়ে এসে দিল শুকুরের মাংস। শকুন ছানা বলছে এটা তো শুকুরের মাংস, তুমি আমাকে মানুষের মাংস দাও। এরপরে বলছে যে গরুর মাংস এনে দিয়েছে, সে বলছে এটা তো গরুর মাংস, তুমি আমাকে মানুষের মাংস এনে দাও। এরপরে শকুন এক টুকরা শুকুরের মাংস মসজিদে নিয়ে ফেললো, আর এক টুকরা গরুর মাংস মন্দিরে নিয়ে গিয়ে ফেললো। এরপরে মন্দিরওয়ালা আর মসজিদওয়ালারা মারামারি শুরু করলো, অসংখ্য মানুষ নিহত হলো। শকুন আর শকুন ছানা সেখানে মৃত মানুষের মাংস খেতে গেল। তো পিনাকি হলো সেই শকুন ছানা যে অদ্ভুত ভাবে আমাদের আলেমদের মাথা কিনে নিয়েছে, এবং যে নিজে হিন্দু হয়ে হিন্দুদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে। এ অদ্ভুত এক হিন্দুত্ববাদী যে হিন্দু হয়ে হিন্দুদের বিরুদ্ধে বলে যে আমি আগে নাস্তিক ছিলাম এখন আস্তিক হয়ে গেছি। যখন স্পেসিফিক ভাবে মানুষ ধরলো আপনি আস্তিক হয়েছেন মানে কি মুসলমান হয়েছেন নাকি হিন্দুই আছেন, তখন বিষয়টা ফাঁস হয়ে গেল সে আসলে কি। তো এইভাবে আমাদের বাঙালি মুসলিম, বাংলাদেশি মুসলিম তাদেরকে বলবো যে আপনাদের ব্রেইনটা মাথায় রাখেন, এটা হাঁটু পর্যন্ত নামায়েন না। এটা খুবই লজ্জার যে একটা মাদ্রাসার ভিতরে একজন হিন্দু সম্প্রদায়ের কেউ ঢুকে বক্তব্য দিচ্ছে ভিডিও ক্যামেরায়। আপনাদের এতই চিন্তার অধঃপতন হয়েছে, এত অধঃপতন হয়েছে যে তাকে দিয়ে মাদ্রাসায় বক্তব্য দেওয়াতে হচ্ছে। আর একজন হুজুর বলছেন যে আপনারা পিনাকি ভট্টাচার্যের ওয়াজ শুনবেন। হুজুর, আপনার জন্য আমরাও মুক্তি চাইছি, লড়াই করছি, আমরাও লড়াই করছি, এবং আপনার জন্য আমরা লড়াই করে নিপীড়িত হয়েছি, এখানে অত্যাচার সহ্য করে আপনার পক্ষে বলছি। আপনি একজন হিন্দু ব্যক্তির ওয়াজ শুনতে বলছেন। তো এই বিষয়গুলো সমসাময়িক সময়ের একটা সংকট। তবে বাংলাদেশের মানুষকে ধন্যবাদ জানাই, তারা বুঝতে পেরেছে পিনাকি ভট্টাচার্যের লেভেল বিষয়ে, যে সেই লেভেল যেই লেভেলে কেউ সাড়া দেয়নি। আপনারা খেয়াল করেন যখন আম জনতার দল পিনাকি ভট্টাচার্যের সঙ্গে ছিল তখন বাংলাদেশে অনেক জিয়াফত হয়েছে না, অনেক প্রোগ্রাম হয়েছে।
তো ওইটা দেখে পিনাকি ভট্টাচার্য মনে করতো তার ডাকে সবাই চলে আসছে, তাই না? আসলে মানুষ তার ডাকেও আসে না, আমার ডাকেও আসে না। মানুষ আসে হলো বিবেকের ডাকে, মানুষ জুলুমের বিরুদ্ধে আসে। কিন্তু যখন বুঝতে পারছে যে পিনাকি ভট্টাচার্য নিজেই জুলুমকারী হয়ে গেছে, তখন তার ডাকে কেউ আসছে না এবং আর আসবেও না। বলে রাখলাম, হয়তোবা বিদেশ থেকে গরু জবাই করার পরে টাকা পাঠাইলে সেই গরুর গোশত খাওয়ার জন্য কয়েকটা মানুষ আসবে, কিন্তু সত্যিকার অর্থে লড়াই সংগ্রামের মাঝে আর নাই। যে রাতভর বিকৃত যৌনতা, ভিডিও কলে উলঙ্গ হওয়া, এসব কাজে জড়িত হয়ে পড়েছে, আমার কাছে আশ্চর্য লাগে। সেই একই ব্যক্তির ভিডিও ছবি আপনারা আপনাদের আইডিতে দিয়ে পোস্ট করেন, এগিয়ে যান, এই ধরনের কথা বলেন। তো এগুলো হলো আমাদের একটা সংকট এই বাংলাদেশে। আমরা আরেকটু স্পেসিফিক ভাবে বলি, আমাদের যে সেনাবাহিনী, এই সেনাবাহিনী কয়েকটা স্তরে কাজ করেছে গণ অভ্যুত্থানের মধ্যে। প্রথমত, এই সেনাবাহিনী আমাদের বিরুদ্ধে নামতে পারত, এবং এটা সত্য কথা যে সত্যিকার অর্থে যদি সেনাবাহিনী গুলি করা শুরু করতো ব্যাপকভাবে, তাহলে এদেশের মানুষ আবার ঘরে ঢুকে যেত, শতভাগ ঘরে ঢুকতো। কিন্তু সেই কাজটি করেননি সেনাবাহিনী। তাহলে সেই কাজ না করার জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ দিবেন না? তাদেরকে স্যালুট দিবেন না? তারা যে আমাদের পাশে এসে দাঁড়ালো, স্যালুট দিবেন না? একসময় আমরাও বলেছি যে 600 কতজনকে তারা হলো নিরাপদে জায়গা দিছে। আপনাদের কাছে জিজ্ঞাসা করছে, 600 জনকে যদি জনগণের হাতে তুলে দিত, আর জনগণ যদি পিটায় পিটায় 600 জনকে মেরে ফেলতো, তাহলে এই গণ অভ্যুত্থানের সুনাম হতো না দুর্নাম হতো? বলেন। একটা যুদ্ধ লড়াই করেছি আমরা, সেই লড়াইয়ের পরে যে আহত, তাকে চিকিৎসা দেবেন না? সে শত্রু হলেও চিকিৎসা দেবেন না? তো সেনাবাহিনী এমন একটা ভূমিকা পালন করছে, আমরা অনেক ক্ষেত্রে বিরোধিতা করলেও সেটা ছিল দেশকে গৃহ যুদ্ধ থেকে বাঁচানোর একটা লড়াই। তো গুম কমিশন যে কাজটা করছে, অদ্ভুত একটা কাজ করছে এবং সুন্দর কাজ। আমি নিজে গুমের শিকার হয়েছি এবং আমরা এই কাজের অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু গুম কমিশনকে বলবো, এটা যেন পিনাকি কমিশন না হয়, এটা যেন ইলিয়াস কমিশন না হয়। এটা যদি পিনাকি ইলিয়াস কমিশন হয়, তাহলে এই যে পিনাকির ডাকে যেরকম একজনও আসেনি, গুম কমিশনের পাশেও একজনও থাকবে না। যেই সেনা কর্মকর্তাদের নাম এখানে এসেছে, সেনাবাহিনী তাদেরকে হেফাজতে নিয়েছে। এটা কি অর্থ হয়? সেনাবাহিনী জনগণের বিরুদ্ধে না জনগণের পক্ষে কাজ করলো? তাহলে জনগণের পক্ষে কাজ করার জন্য আমরা হাততালি দিব নাকি গালিগালাজ করব? গতকাল রাতে যে ভিডিও বার্তা দিয়েছে পিনাকি, এটা হাততালি দেওয়ার মতো কাজ করেছে না গালিগালাজ দেওয়ার মতো কাজ করেছে? এটাই আমরা বলছি যে আমরা তাকে বলবো, আপনি দেশে এসে আমাদের সামনে বসে বসে রাজনীতি করেন, দূর থেকে কোথায় থেকে কি জানেন মনে করেন ওইটাই। আমাকেও যে ভিডিও পিনাকি ভট্টাচার্য করেছে, আমাকেও সেম একই একটা সোর্স থেকে রাতের বেলা ফোন দিয়েছে। ফোন দিয়ে বলছে যাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে তারা এই মুহূর্তে সিঙ্গাপুরে, আবার কেউ অস্ট্রেলিয়া সিডনিতে পৌঁছে গেছে, এভাবে বলছে। আমি বলছি, আপনি আমাকে এটা কেন বলছেন? তো আপনি আমাকে বলছে, আপনি তো আগ্রহ পাচ্ছেন না। তো আমি বলছি যে কোনটা কতটুকু সঠিক, মাথার মধ্যে ওই কমন সেন্স থাকতে হবে। পিনাকি ভট্টাচার্যকে ফোন দিয়ে বলছে যে হেফাজতে থাকা লোকরা এই মুহূর্তে সিডনিতে অবস্থান করছে, আর পিনাকি ভট্টাচার্যের সঙ্গে সঙ্গে গলা ফুলায় লাইভ করছে জাতির পিতা হইয়া, সবাই নামে পড়েন। ঠিক আছে? তো এইটাই, এই দেশের আন্দোলন সংগ্রামে মানুষ কয়েকবার বিখ্যাত হওয়ার জন্য সুযোগ পাবে। পিনাকি ভট্টাচার্য দেশের অবস্থান নেওয়ার জন্য গণ অভ্যুত্থানের শুরুতে দেশের পক্ষে অবস্থান নেয়নি, সে গণ অভ্যুত্থানকে মিসগাইড করেছে এবং সে হলো সময়ের দাস। সময়ের দাস বুঝেন? যখন সে মনে করেছে জনগণের আন্দোলনে নামবে না, তখন সে এই আন্দোলনের বিরুদ্ধে বলছে, আর যখন দেখছে যে জনগণের আন্দোলনে নামে পড়ছে, তখন সে এটার পক্ষে বলা শুরু করছে। কালকে এই বাংলাদেশ আওয়ামী লীগদের ভৈরা যাক, দেখবেন কালকে পিনাকি ভট্টাচার্য আওয়ামী লীগের হয়ে বলছে। 2013 সালে এটাই করছে। তো এটাই আমাদের খেয়াল রাখতে হবে। আমরা বাংলাদেশের নাগরিকদেরকে বলবো, এখানে পল্টন মোড়ে কি হচ্ছে আমি বেশি জানি নাকি ফ্রান্সে বসে পিনাকি ভট্টাচার্য বেশি জানে?
শাহবাগের কোন গলিতে কি হচ্ছে আমি বেশি জানবো নাকি ফ্রান্সে বসে সে বেশি জানবে? এই বাংলাদেশের মানুষ তাদের দ্বারা পরিচালিত হবে, একটা ইউটিউবারের দ্বারা, না বাংলাদেশের রাজনীতির মাঠে নুরুল কাজ করছে, জুলাই সাকি কাজ করছে, জামাতে ইসলাম কাজ করছে, বিএনপি কাজ করছে, তারপরে এনসিপি কাজ করছে, কাদের কথার দ্বারা মানে হলো পরিচালিত হবে? আপনারা দুইটা কথা আপনাদের পক্ষে বলে গদগদ হয়ে পিনাকিকে বাবা বানায় দেন। হ্যাঁ, কালকে যখন আবার বাস দেন তখন বলেন যে পিনাকির কাছে মাথা বিক্রি করেন না। তো আপনাদেরকে আপনাদের বুদ্ধিতে চলতে হবে। এই বাংলাদেশ আর অস্থিতিশীল না হোক, অসুস্থ না হোক। গতকাল রাতে যে ষড়যন্ত্র হয়েছে, আমি বলবো সরকারের উচিত তার বিশেষ বাহিনী পাঠিয়ে তাকে ফ্রান্স থেকে বাংলাদেশে নিয়ে আসা, এবং সে দূরে থেকে থেকে মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে এবং একটা বিকৃত যৌনাচারের রোগীতে রূপান্তরিত হয়েছে। তাকে সুস্থ করা আমাদের দায়িত্ব, না হলে ইউটিউবে অসুস্থ বানাচ্ছে, বাংলাদেশের রাজনীতিবিদদেরকে দালাল বানাচ্ছে। এবং অদ্ভুত দেখেন, সে সালাউদ্দিন ভাইকে দালাল বললো, আবার যখন দেখতেছে সালাউদ্দিন ভাই অনেক জনপ্রিয় হয়ে গেছে, তার মেধা ও প্রজ্ঞার দ্বারা তার গার্ডস দেখিয়েছে, তখন আবার সালাউদ্দিন ভাইকে সে ভাই বলে ডাকতেছে এবং বলতেছে চমৎকার বিশ্লেষণ। আবার ইলিয়াস ভাই কি বললো? ইলিয়াস ভাই বলতেছে তাহের ভাই হলো রয়ের দালাল। আবার যখন দেখতেছে যে না, তাহের ভাই আস্তে আস্তে জামাতের মানে হলো হাল ধরে আছে এবং গাইডলাইন মানে মূল ফ্রেমে আছে, প্রাথমিকভাবে ল্যাং মেরে ফালানোর চেষ্টা করছে। যখন ল্যাং মেরে ফালাইতে পারে নাই, তখন আবার সেই তাহের ভাইকে বাপ বাপ বলছে। যাদের এই রাজনৈতিক ম্যাচুরিটি নাই যে কে আসলেই সত্যিকারের বাপ এবং কে আসলে সন্তান, আবার তাদেরকে অনেকে বাপ মনে করে। এই আর কি। ধন্যবাদ সবাই। ভাই, বিষয়টা হচ্ছে কালকে আমরা দেখতে পেয়েছি যে একটা জাতীয় পার্টির একটা শান্তিপূর্ণ সমাবেশ। আমরা দেখলাম যে বিনা উস্কানিতে পুলিশ সেই সমাবেশে নির্জল মারলো, কাঁদানে গ্যাস ছুড়লো, সাউন্ড গ্রেনেড মারলো। আমি প্রশ্ন বুঝতে পেরেছি। গতকালকে জাতীয় পার্টির অফিসে হামলা হয়েছে, এই তো? জি। আচ্ছা, গতকালকে জামাতে ইসলাম তো কোনো সময় আওয়ামী লীগ জাতীয় পার্টিকে চ্যালেঞ্জ করার সাহস পায় না। তো সেই জায়গা থেকে গতকাল পরীক্ষামূলক ভাবে তারা কতটুকু পারে এই দেখানোর জন্য জাতীয় পার্টি অফিসের সামনে গেছিল। তো গিয়ে যখন দেখছে তাদের সক্ষমতার মধ্যে নাই জাতীয় পার্টিকে তারা বিট করতে পারবে, তখন তারা পুলিশকে উপর থেকে জোর করে ফোন দেওয়ায় পুলিশকে দিয়ে হামলা করায়। এবং আমরা পুলিশের সাথে কথা বলেছি, তারা এই হামলা করতে চায়নি, তাদেরকে জোর করে হামলা করানো হয়েছে। আমরা পুলিশ বাহিনীকে বলবো যে ইতিপূর্বে পুলিশ রাজনৈতিকভাবে ব্যবহৃত হওয়ার পরে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা জানেন। আপনাদেরকে দেখে সবাই ভয় পাইতো, এখন খোল্লা মনে করে। ঠিক আছে, এখন আপনারা কি ঠোল্লা থেকে ঠোল্লা স্কোয়ার হওয়ার সাথ যাচ্ছে যে রাজনৈতিকভাবে ব্যবহৃত হবেন আপনারা? বিএনপি প্রতিরোধ করবে না, আওয়ামী লীগ আওয়ামী লীগ প্রতিরোধ করবে না, জাতীয় জামাত হলো প্রতিরোধ করতে নামবে না। তারা আপনাদেরকে ব্যবহৃত করে বিভিন্ন জায়গায় প্রতিরোধ করার জন্য নামাবে। ঠিক আছে, তো এগুলোতে আর নতুন করে পা দিলে আমাদের পুলিশ বাহিনী যেটুকু আছে সেইটুকু শেষ হয়ে যাবে। জুলাই আন্দোলনের পরে রাজনৈতিক শক্তি হিসাবে আপনাদেরকে প্রশ্নবিদ্ধ আন্তর্জাতিক বিশ্বের সামনে তো প্রশ্ন দিতে হবে যে এই পলিটিক্যাল পার্টি তার রাইট কেন পেল না। এই প্রশ্ন কিন্তু পুলিশকে করবে না, আপনাদেরকে করবে। আপনারা কি জবাব দিবেন আন্তর্জাতিক বিশ্বের কাছে? শুনেন, মূল জায়গায় প্রশ্ন আসবে যে এখন কারা সরকারে আছে, তাদের হাতে পুলিশ প্রশাসন, নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা সবকিছু আছে। আমরা এই সরকারকে একটা সামাজিক চুক্তি, রাজনৈতিক চুক্তির মাধ্যমে এখানে বসিয়েছি। সেই সামাজিক চুক্তি এবং রাজনৈতিক চুক্তি দেশকে সুস্থ করার একটা চুক্তি। সেই চুক্তি অনুযায়ী দেশ সুস্থ করবে তারা নাকি অসুস্থ করবে, তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। তারা মবকে সাপোর্ট করবে কিনা। তারা যদি এই সিদ্ধান্ত নেয় তারা মবকে সাপোর্ট করবে, তাহলে আমরা বলছি যে আপনাদের অবস্থাও ওই শেখ হাসিনা তো একটা হেলিকপ্টারে গেছে, কিন্তু আপনারা তো একজন না, আপনারা হলো 23, 24, 25 জন। 25 জন তো এক হেলিকপ্টারে হবে না, তখন হেলিকপ্টার কয়টা লাগবে হিসাব করেন আপনারা। এই বাংলাদেশ শুধুমাত্র একটা নির্বাচনের মাধ্যমে সুস্থ হতে পারে, এবং সেই নির্বাচন নিয়ে নানা রকম ষড়যন্ত্র হচ্ছে, আপনারা দেখছেন। অনেক রকমের প্যাচ লাগাচ্ছে। একটা বলছে গণভোট, তাই তো? গণভোট বলছে, কিন্তু এই গণভোটের পেছনে আরেকটা শয়তানি আছে। এই গণভোটের পরে আবার বলবে নতুন করে পিআর না। ঠিক আছে, জামাতে ইসলাম ঐতিহাসিক ভাবে দূষিত রক্তের একটা দল, যাদের রক্তের গ্রুপ ঠিক নাই, এবং এদের রক্তের গ্রুপ খারাপ বলে এরা কখনো রাজা হতে পারবে না। খারাপ রক্তের কেউ রাজা হতে পারে না।
সারাদিন খালি বিরোধিতা করবে, সারা জীবন দেশের বিপক্ষে অবস্থান নেবে, জনগণের বিপক্ষে অবস্থান নেবে, এবং তাদের এই একটা পলিসি হবে। আমরা জামাত ইসলামকে বলি সঠিক রাজনীতিতে আসতে হবে। দেশের প্রচলিত নির্বাচনের মাধ্যমে যদি আপনাদেরকে জনগণ সমর্থন দেয় আপনারা আসবেন, না হলে ওই রকম থাকবেন। এবং আপনারা দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্রগুলো করছেন, এই যে একটার পরে একটা ইস্যু সৃষ্টি করছেন, তো এগুলো দেশের জনগণের কাছে আর জনপ্রিয় হবে না। গত 1 মাস আগেও ফেসবুকে আপনাদেরকে সবাই বাহবা দিত। আপনারা যেরকম ভাবে বট তৈরি করেছিলেন, দেশের জনগণ আপনাদের প্রতিরোধ করছে এখন সেই অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নিজেদের অবস্থান দেখেন, আপনারা যেভাবে কৃত্রিম ভাবে মানুষকে হ্যারাসমেন্ট করতে যাচ্ছিলেন, জনগণ বুঝতে পেরেছে, একটা আইডেন্টিফাই হয়েছে তো যে বট আপনারা, বাংলাদেশের বট কারা, বট বাহিনী কারা, তাই না? এগুলো জামাত ইসলামকে খেয়াল রাখতে হবে। আর জামাত ইসলাম যদি এই আমির হামজা, তারেক মনোয়ার এদেরকে মুখপাত্র বানাতে চায়, এরা যদি তাদের লেভেল হয়, তাদের যদি আর কোনো আলেম না থাকে, তাহলে তাদের অবস্থা কি হবে আপনারা বোঝেন। ভাই বিষয়টা অনেকদিন পরে একটা লাস্ট প্রশ্ন ভাই, আমি সেটা হচ্ছে সেফ এক্সিট নাহিদের, এটা কি নির্দিষ্ট বিষয়ে এটা কি একটা অদূরদর্শিতা কিনা নাহিদের? ভাই আপনারা মারা যায় না ভাই। আচ্ছা, সেফ এক্সিট, রাইট, উপদেষ্টা সেফ এক্সিট, এটা কি তার অদূরদর্শিতা? আজকে একটা প্রশ্ন করি, যে কতজন উপরা নিয়োগ পেয়েছে, আপনারা বলবেন এই উপদেষ্টাদের মধ্যে ছাত্র উপদেষ্টারা বেশি দুর্নীতি করেছে নাকি প্রবীণ উপদেষ্টারা বেশি দুর্নীতি করেছে? উত্তর দিতে হবে। কাদের নাম দুর্নীতিতে বেশি এসেছে? তো যারা বেশি দুর্নীতি করেছে সেই নাহিদ আসিফদেরই সেফ এক্সিটের একটা প্রশ্ন আসছে। সুইজারল্যান্ডে আসিফের কাজ কি ছিল বলেন? সুইজারল্যান্ডে আসিফের সাথে কোনো অফিসিয়াল মিটিং ছিল? কেন গিয়েছে ওখানে? সুইজারল্যান্ডের রাজনীতিবিদরা যায় সুইস ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য, চুরির টাকা রাখার জন্য। সেখানে কেন গেছে? জবাব দিতে পারবে? সেফ এক্সিটের কথা বলছে। সেফ এক্সিটের কথা বললে বলতে হবে ওয়াসার নিয়োগ জালিয়াতিতে কোন সিনিয়র প্রবীণ উপদেষ্টার নাম আছে বলেন? কিন্তু আসিফ এবং নাহিদ দুইজনের নাম আছে। তারপরে প্রশাসক নিয়োগে সিটি কর্পোরেশনের কোন প্রবীণ উপদেষ্টার নাম আছে? ওই আসিফ নাহিদের নাম আছে। ওই এনসিপি মহাখালীতে মিটিং করতেছিল, ইলিয়াস ফেসবুকে পোস্ট দিছে না? আমার কথা না, দিছে না পোস্ট? তাহলে কাদের নাম, সেফ এক্সিট কাদের প্রয়োজন? আপনারা আরো প্রশ্ন করেন যে এই যে তরুণ উপদেষ্টা নামে উপদেষ্টা হয়েছে, এই 14 মাস লুটপাট করেছে, তারা নতুন করে নির্বাচন করতে যাচ্ছে, এরা যেন নির্বাচন না করতে পারে সেই প্রশ্ন করেন। একটা সামাজিক চুক্তি ছিল, যারা উপদেষ্টা হয়েছে তারা আর নির্বাচন করবে না, একটা রাজনৈতিক চুক্তিও বটে, এবং ঐতিহাসিকভাবে আমাদের কোনো উপদেষ্টা কোনোদিন নির্বাচন করেনি। আজকে সেই উপদেষ্টা তারা নির্বাচন করার খায়েশ করছে। আপনি ক্যাটাগরি করতে পারবেন যে 30 বছরের উপরে যারা তারা নির্বাচন করতে পারবে না, সে সকল উপদেষ্টা 30 বছরের নিচে যারা তারা নির্বাচন করতে পারবে? ক্যাটাগরি করতে পারবেন? ক্যাটাগরি করতে সম্ভব? আপনি যেভাবে আসিফকে নির্বাচন করতে দেবেন, যদি সাখাওয়াত সাহেব বলে আমিও নির্বাচন করতে চাই, করতে দেবেন? দিবেন নাকি আপনারা নির্বাচন করতে? তাহলে একজনকে দিবেন, একজনকে দিবেন না কিভাবে? এটা এমন একটা অবস্থান রয়েছে, এই সরকার না মানতেছে সংবিধান, না মানছে সামাজিক নীতি, না মানছে রাজনৈতিক চুক্তি। এই একটা সামগ্রিক অবস্থায় রয়েছে। এর মধ্যে শুরু হয়েছে পিনাকির হলো ভিডিও বার্তা, সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেন আপনারা, এখন নাগরিকরা যুদ্ধ করতে নামেনি, কিছু কুকুর যুদ্ধ করতে নামছে, সারা রাত ঘেউ ঘেউ করছে। তো এটাই হলো বাস্তবতা। আপনি যে বললেন যে 624 জন যারা ক্যান্টনমেন্টে ছিল তাদেরকে যে জনগণের হাতে যদি দিয়ে দেয় তাহলে দেশের মান পূর্ণ হবে, এখন তাদেরকে দেশের বাইরে পাঠিয়ে দিয়ে কি দেশের মান তো হয়েছে কিনা? শুনেন, আমরা বারবার বলেছি এই গণ অভ্যুত্থানের আগে আপনি কোন মানুষগুলো বিচার করবেন? যেই মানুষগুলো হত্যার সঙ্গে অভিযুক্ত, যেই মানুষটা মানুষের জমি জায়গা দখল করছে, তাকে সেই মামলায় আপনি দেন। একটা জমি দখল করছে একটা আওয়ামী লীগের নেতা, সেই লোককে উত্তরায় একটা হত্যার মামলা আসামি করলেন কেন? জবাব দিতে পারবেন? ও মরছে সেনাবাহিনীর গুলিতে, পুলিশের গুলিতে বা বিজিবির গুলিতে। সেই লোককে যে গুলি করছে তাকে দায়ী না করে 150 জন আওয়ামী লীগের সহসভাপতিকে দায়ী করছেন। এটা কি সঠিক কাজ নাকি? এটা কি আমরা অ্যাকসেপ্ট করব? করা উচিত নাকি? বিচার কি বলে আপনি প্রমাণ করতে পারবেন? আপনি প্রমাণ করতে পারবেন যে সে উত্তরায় ছিল? আমাদের পটুয়াখালী জেলার আমাদের দলের সদস্য একজন নামে মামলা দিয়েছে, উত্তরায় নাকি সে এসে হলো কারে মারে গেছে।
কিন্তু ভাই ক্যান্টনমেন্টে যাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে তাদেরকে নিরাপদে বাইরে বের করে দেওয়া হয়েছে, এইটাকে আপনি পটুয়াখালীর একটা নেতা আসেন উত্তরে। আমজনতা দলের পটুয়াখালীর একজন নেতাকে হলো উত্তরা একটা হত্যা মামলা দিয়েছে গণ অভ্যুত্থানের মধ্যে। ভালো করে বোঝেন, আমাদের অনুধাবনের জায়গাটা অন্যদের জায়গায় একরকম হবে না, আমরা বিষয়টা ফেস করতেছি। সেই লোকটা গণ অভ্যুত্থান যেদিন এখানে হত্যা হয়েছে সেই দিনে সে ফেসবুকে লাইভ করতেছিল, মিষ্টি বিতরণ করতেছিল। তা ও যদি পটুয়াখালীতে মিষ্টি বিতরণ করে, উত্তরাতে আসে হত্যা করলো কিভাবে? এখনো সে গ্রেপ্তার হয়ে আছে। ন্যায় বিচারে যাই বলতে বুঝতে হবে, আপনি প্রমাণ করতে পারবেন কতটুকু, সেটা মাথায় নেন। পুরা সিস্টেমটা হত্যা করছে আদেশ দিচ্ছে শেখ হাসিনা, আদেশ দিচ্ছে ওবায়দুল কাদের, আদেশ দিচ্ছে পুলিশ প্রধান, আদেশ দিচ্ছে র্যাব প্রধান, আদেশ দিচ্ছে ডিজিএফআই প্রধান। আপনি তাদেরকে একজনকে আইনে আপনি নিয়ে আসতে পারলেন না, হাজার হাজার নেতা কর্মী নামে মামলা দিয়ে তাদেরকে হয়রানি করতেছেন। সহসভাপতি হওয়া কোনো আইন নাকি?